এই সরকারের একমাত্র কাজ হচ্ছে সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করার, সমস্ত প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করার, সংসদীয় গণতন্ত্রে যা স্থান মুখ্যমন্ত্রীর পরে তাকে পছন্দ হোক বা না হোক, তাকে দেখে শরীরের মধ্যে যদি কোনো ধরনের উত্তেজনা তৈরি হয় বা কোনোভাবে তার উপস্থিতিতে ইরিটেট করে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখলেই কুচকুচ হতা হ্যায়, এটা হবে। আর শুভেন্দু অধিকারীর গাড়ি দেখলেই সেটার উপরে হামলা চলবে, এটা কতদিন চলতে পারে? গাড়ির শুধু শুভেন্দু অধিকারীর উপরে হামলা নয়, আমাদের দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন 16 বার তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী, আগের যিনি সভাপতি ছিলেন ডক্টর সুকান্ত মজুমদার, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার গাড়ির ওপরে সমস্ত জায়গায় তো হামলা হয়েছেই। কিন্তু সাম্প্রতিককালে দক্ষিণ 24 পরগনায় পুলিশের উপস্থিতিতে যে অবস্থা তাকে ফেস করতে হয়েছে, সেটাও সর্বজন বিদিত। কোভিডের সময় আমাদের সাংসদরা তারা রিলিফ পর্যন্ত দিতে পারেননি মানুষের কাছে নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে। তৎকালীন আমাদের মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে কলকাতায় গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। সুকান্ত মজুমদার দলের সভাপতি, সাংসদ ছিলেন, আজকে তিনি পর্যন্ত কোনো ত্রাণ বন্টনে যেতে পারেন। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিলেন, 18 জন জনপ্রতিনিধি, তারা নিজের নির্বাচনী কেন্দ্রে ত্রাণ পর্যন্ত তৃণমূলের তাদের বন্টন করতে দেওয়া হয়নি। বিধায়কদের ক্ষেত্রেও একই অবস্থা, সমস্ত জনপ্রতিনিধিকে আটকে দেওয়া কোভিডের সময়। যা বিলি করবে তৃণমূল কংগ্রেস বিলি করছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প রাজ্যে আটকে আছে। 43টা রেলের প্রকল্প আজকে রাজ্যে হচ্ছে না। আয়ুষ্মান ভারত থেকে পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষকে, 70 বয়সের মানুষকে আজকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যে রাজ্যে 40 লক্ষের মতো পরিযায়ী শ্রমিক আছে, তাদের হাতে যদি আয়ুষ্মান কার্ড থাকতো, তারা পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জায়গায় তারা গিয়ে যে কোনো হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারতো। কিন্তু আজকে সেই সুবিধা থেকে আজকে তারা বঞ্চিত হচ্ছে এই সরকারের কারণে। এই স্বৈরাচারী, সংবিধান বিরোধী, প্রতিহিংসা পরায়ণ, অমানবিক এই সরকারকে উৎখাত করাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রতিক ঘটনা দেখে এবং মুখ্যমন্ত্রীর এই ইডিকে কেন্দ্র করে, ইডি রেডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য উঠে এসেছে, তার যে শরীরী ভাষা, তিনি যেভাবে আক্রমণ করেছেন, তো স্বাভাবিকভাবেই আজকে পশ্চিমবঙ্গের মানুষও সেটা বুঝেছেন এবং তারাও ঐক্যবদ্ধ যে এই সরকারের সময় শেষ। ধন্যবাদ। কিন্তু তার মধ্যে স্টিকার ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আইপ্যাকের গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টিকার এক কেন? সেই গাড়ি আবার কংগ্রেসের এক নেতাকে ধাক্কা মেরেছে বলে তিনি অভিযোগ করছেন। কিন্তু একটি বেসরকারি সংস্থার গাড়ি, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগো, স্টিকার সব ছিল। আমরা তো আগেই বলেছি, এখানে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সরকারের বাইরে থেকে দীর্ঘদিন যাবৎ আরেকটি সমান্তরাল সরকার চলেছে, যেটা শুধু বেআইনি নয়, অসাংবিধানিক। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। এটা একজন ব্যক্তি, তিনি সরকার পরিচালনা করছেন, তিনি পঞ্চায়েত বদলে দিচ্ছেন, পুলিশকে অর্ডার দিচ্ছেন, পুলিশ আবার পঞ্চায়েত প্রধানকে ডেকে পাঠিয়েছে। এগুলো তো সব আপনারাই দেখিয়েছেন আমাদের। তো তিনি তো এই সরকারের কেউ নন, তিনি বাইরে থেকে সরকার চালাচ্ছেন। আর যে সংস্থার জন্য মুখ্যমন্ত্রী চোখে জল ফেলছেন, যাদের রক্ষা করবার জন্য ওখানে পৌঁছে গেছেন, তারাই তো এখন তৃণমূল দলটা পরিচালনা করছে। আগে দল চালাতো, এখন সরকার চালাচ্ছে। কার জন্য মুখ্যমন্ত্রী শুধু চেয়ারে মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর হাতে কোনো ক্ষমতা নেই, মুখ্যমন্ত্রীর হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। গভর্ন করবার ক্ষমতা আজকে মুখ্যমন্ত্রীর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। তৃণমূলের তরফ থেকে এটা অভিযোগ করা হচ্ছে, টেলিফোনিক কথোপকথন আপলোড করেছেন যে গোটাটাই প্রি প্ল্যান। বিজেপির তরফ থেকে আগে থেকেই এটা পরিকল্পনা করা ছিল এবং পরিকল্পনা অনুযায়ী স্ক্রিপ্ট ফলো করে ইডি দিয়ে অপারেশন করেছে। কিন্তু অনেক দিন ধরে এই কথা বলছেন, আর সমস্ত কথার প্রতিক্রিয়া দেবার তো প্রয়োজন নেই। উনি যেটা বলছেন, উনি এখন বলতে পারছেন, তার জন্য আমার ভালো লাগছে। কারণ একসময় এই কুণাল ঘোষের সঙ্গে এই সরকার যা করেছে, মানে তার যে আত্মচিৎকার, তার যে ব্যথা যন্ত্রণায় তিনি সাংবাদিকদের কিছু বলতে চেয়েছিলেন, পুলিশ মুখে মানে একটা বিকৃত আওয়াজ করে আর গাড়ির বনেট চাপড়ে যেভাবে কুণাল ঘোষের কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করেছিল, আমার মনে হয়
তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ঘটনা হচ্ছে এই মুখ্যমন্ত্রীর সবুজ ফাইল। দুটোর মধ্যে মিল আছে প্রবল। না না, আমি তো বলছি কুণাল ঘোষের আজকে যিনি কথা বলতে পারছেন, বিবৃতি দিতে পারছেন, এটা শুনে ভালো লাগছে। কুণাল ঘোষ একজন প্রতিভাবান সাংবাদিক। কুণাল ঘোষের লেখনী শক্তি নিয়ে আমাদের কোথাও কোনো বক্তব্য নেই, কিন্তু কুণাল ঘোষের সেদিনের কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করার যে পদ্ধতি পুলিশকে দিয়ে, আর এখানে পুলিশকে সঙ্গে নিয়ে ফাইল ছিনতাই, এই দুটো ঘটনা সমান, এই দুটো ঘটনা এক। এটা হয়তো ভবিষ্যতে কুণাল ঘোষ কিন্তু বইতে লিখবেন, আত্মজীবনী। দাদা সম্বোধন করে 13 জন ইডি অফিসার মুম্বাই থেকে যাচ্ছেন এবং সেখানে সিজিও কমপ্লেক্সে একটি বৈঠক করবেন এবং গোটা অপারেশনটা তত্ত্বাবধান করবেন স্বরাষ্ট্র মন্ত্রকের যে একজন আধিকারিক। পুরো বিষয়টি পরিকল্পিত এবং তিনি অভিযোগ করছেন একটি চ্যাট সামনে এনে সেখানে দাদা সম্বোধন করা হয়েছে। এটা কি বলবেন? কেউ যদি কাউকে দাদা ভাই বলে সম্বোধন করেন এবং এটা যদি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করবার মতো কোনো ঘটনা হয়, তাহলে কুণাল ঘোষের উচিত ওই চ্যাট নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া, আদালতের দ্বারস্থ হওয়া। পশ্চিমবঙ্গের মানুষের সামনে এগুলো বলে কোনো লাভ হবে না, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। যে ঘটনা আরজি করকে কেন্দ্র করে ওই রাত দখলে মানুষের স্বতঃস্ফূর্ত জনপ্লাবন, জনপ্রতিরোধ, প্রতিবাদ দেখেছে। স্বাধীন ভারতের ইতিহাসে খাদ্য আন্দোলনের পরে পশ্চিমবঙ্গে এ ধরনের প্রতিবাদ কোনোদিন মানুষ দেখেনি। এক, সেটা শুধু ওই মেয়েটিকে কেন্দ্র করে ছিল না, সেটা ছিল তৃণমূল যে সার্বিক ব্যবস্থা তৈরি করেছে তার বিরুদ্ধে। দুই, মেসিকে কেন্দ্র করে জেনজি যাদের খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছিল, যাদের নতুন একটা তৃণমূল কংগ্রেস যাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করছে, আজকে তারা আজকে গোটা স্টেডিয়াম জুড়ে দাঁড়িয়ে একটা সরকারকে চোর চোর বলে চিৎকার করবে। এর থেকে বড় উদাহরণ দৃষ্টান্ত আর কি হতে পারে? পুলিশ মন্ত্রী, পুলিশের সর্বোচ্চ আধিকারিক, যার জন্য তিনি ধর্ণা পর্যন্ত দিয়েছিলেন রাস্তায় বসে, তিনি তাকে শোকজ করলেন আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায়। পুলিশ মন্ত্রী তার পুলিশ আধিকারিককে শোকজ করছেন, ডিজিকে শোকজ করছেন। এ ধরনের নজিরবিহীন ঘটনায় ভারতবর্ষের কোন রাজ্যে আছে? তিনি তাকে অবিলম্বে সরিয়ে দিতে পারতেন। তার দায়িত্বজ্ঞানহীনতা বা তার কর্তব্য পালনে তিনি ব্যর্থ হয়েছেন বলে তিনি তাকে রিমুভ করতে পারতেন, কিন্তু তাকে শোকজ করলেন। এবং সেই ডিজিকে অন্তত একটা কথা বলার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যারা এই টাকা নিয়ে গেল সে তাদের উচিত হচ্ছে টাকাটা দর্শকদের ফেরত দেওয়া উচিত। দিতে হবে তিনি বলতে পারেন না, সেই বলার এখতিয়ার বা অধিকার তার নেই, এটা সম্পূর্ণ একটা আইনের বিষয়। কিন্তু তো অন্তত এই কথাটা তিনি বলেছিলেন যে টাকা ফেরত দেওয়া উচিত, সেজন্যই হয়তো তাকে শোকজ করা হলো। ওই টাকাটা কার টাকা ছিল? একজনকে গ্রেপ্তার করলেন যিনি অর্গানাইজার ছিলেন, তার কাছে এত টাকা ছিল। কারা টাকা দিল? কোন সংস্থা টাকা দিল? কোন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে? কোন নেতার যোগাযোগ আছে? মেসি তো বিনা পয়সায় শুধু মুখের কথা এখানে সে নামেননি। একজন সেলিব্রিটি 70% টাকা আগে নিয়ে বিমানে চড়েন এবং তারপরে যখন হোটেলে এসে পৌঁছন, বিমান থেকে নেমে বাদবাকি পেমেন্ট হওয়ার পর তিনি সেখান থেকে এগিয়ে তার ঘটনা মানে তার যেটা ভেন্যু আছে সেখানে পৌঁছন। সেখানে মেসির টাকাটা কে পেমেন্ট করেছে, কোন অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল, সেটা তো তদন্ত করে দেখা উচিত আগে। এই টাকাগুলো কার টাকা লুট হলো? মানুষের টাকা। 11,000 5,000 টাকা দিয়ে মানুষ টিকিট কিনলো, টিকিট ব্ল্যাক পর্যন্ত হলো বাইরে। মেসিকে দেখার জন্য এত উন্মাদনা। 200 টাকা 300 টাকা করে জল খেলো, 10 টাকার চিপস 100 টাকা করে ভেতরে বিক্রি হলো। কার টাকা লুট হয়ে গেল? আর গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করছে, তারপরেই সরকারটার ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। এতগুলো অভিযোগ করছেন, সমস্ত কিছু করছেন, অমিত শাহর দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের তরফ থেকে কোনো অফিসিয়াল কোনো বিবৃতি বা যেখানে মুখ্যমন্ত্রী নিজে ফাইল নিয়ে এলেন, আপনারা অভিযোগ করছেন, এতগুলো অভিযোগ রয়েছে, এক ইডি অফিসারদের সামনে দিয়ে মুখ্যমন্ত্রী নিয়ে এলেন কিভাবে, সেই প্রশ্ন তুলছে কংগ্রেস, সিপিআইএম, যে
সবটাই সেটিং, কেউ কাউকে করবে না এবং এটাই চলতে থাকবে। দেখুন, এবার কিন্তু কংগ্রেস আর তৃণমূলের সিপিএম এর ভোট গতবার একটা শতাংশ ছিল, এবার নোটা নিচে চলে যাবে। কারণ এই সেটিং তত্ত্ব বলতে বলতে তারা নিজেদের শূন্যে নামিয়ে এনেছে। শতাব্দী প্রাচীন দল হিসেবেও তারা পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব রাখতে পারেননি। এটা হচ্ছে তাদের বর্তমান অবস্থা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এ ধরনের কোনো প্রশ্ন যদি করার থাকে আপনার সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রকে প্রশ্ন করতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।